বিভীষিকাময় কাল রাত আজ 25শে মার্চ রাতে গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী। সুপরিকল্পিত হত্যাযজ্ঞ বললেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল সংঘাতের প্রভাবে নানামুখী সংকটের শঙ্কা। করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক। এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব। ওয়াশিংটনে ফস্টারিং দ্য ফিউচার সামিটে বললেন ডাক্তার জুবাইদা রহমান। দেশের বিভিন্ন স্থানে আজও জ্বালানি তেলের তীব্র সংকট। সরবরাহ বন্ধ থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। দীর্ঘ লাইনে গ্রাহকদের দুর্ভোগ। সংবিধান সংস্কার প্রশ্নে চাপের মুখে সরকার। সাংবিধানিক ব্যাখ্যায় পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত সংসদ। এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে এবার মধ্যস্থতাকারীর ওপর ভর করলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব। আজ বিভীষিকাময় সেই কালরাত। 1971 সালের 25শে মার্চ বাঙালির ইতিহাসে এক ভয়াল রক্তাক্ত অধ্যায়। ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। ট্যাঙ্ক, মর্টার, মেশিনগান আর রাইফেল দিয়ে শুরু হয় নির্বিচার হত্যাযজ্ঞ। এমন গণহত্যার মধ্যে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। বুকের রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে বাঙালি। সেখান থেকেই জেগে ওঠে স্বাধিকারের চেতনা। ক্রমে তা রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। আর সেই আন্দোলন দমাতে পশ্চিম পাকিস্তানের শাসক ও পাকিস্তানি হানাদার বাহিনী বেছে নেয় গণহত্যার পথ। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। সেনানিবাস থেকে বেরিয়ে আসে ট্যাঙ্ক। প্রধান টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘুমন্ত ছাত্র শিক্ষকদের ওপর চলে আক্রমণ। শহীদ হন অনেকেই। এরপর আঘাত হানা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নীলক্ষেত এলাকা, রাজারবাগ পুলিশ লাইন্স এবং পিলখানা তৎকালীন ইপিআর সদর দপ্তরে। গণহত্যার পাশাপাশি আগুন দেয়া হয় ঢাকার বিভিন্ন স্থাপনায়। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন এলাকাতেও চলে হত্যাযজ্ঞ। পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। গণহত্যার মধ্যে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। এ ঘোষণা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, যা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক রাতেই এমন বর্বরতা, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সময় গড়িয়ে 55 বছর পরও ফিরে আসে শোকের সেই স্মৃতি। পাকিস্তানি শাসক গোষ্ঠী কখনোই পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধিকারের দাবি মেনে নেয়নি। 1947 সালের পর থেকেই শুরু হয় বৈষম্য, শোষণ আর দমন পীড়ন। তবে থামানো যায়নি বাঙালির মুক্তির আন্দোলন। 9 মাসের যুদ্ধে জাতির অসামান্য ত্যাগের বিনিময়ে 16ই ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 25শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও ইতিহাসের গবেষণার বিষয়। গণহত্যা দিবস উপলক্ষে দেয়া বাণীতে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, 1971 সালের 25শে মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত নৃশংসতম গণহত্যার দিন। এ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চালায়। স্বাধীনতার তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে 25শে মার্চের গণহত্যা দিবস সম্পর্কে জানা জরুরি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সংকটের শঙ্কা চলছে সবদিকে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক চলছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে।
এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, যা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে তৈরি করছে অস্থিরতা। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নতুন সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই বড় ধরনের আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। সকাল 10টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত আছেন। সকাল 10টায় জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে এক জরুরি সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত আছেন। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি সংকট কাটাতে কী ধরনের প্রস্তুতি নিতে হবে বা জ্বালানি আমদানির বিকল্প খুঁজতে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, প্রধানমন্ত্রীর জরুরি এই বৈঠক সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সঞ্জিতা, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির কারণে একটি জ্বালানি তেলের একটি সংকট সারা পৃথিবীকেই কিন্তু তৈরি হয়েছে এবং তার কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়তে পারে এমন শঙ্কা থেকে কিন্তু জ্বালানি খাতে একটি অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে আজকে সচিবালয়ে প্রধানমন্ত্রী সকালবেলা প্রবেশ করেছেন এবং উনি এসেই একটি স্বাধীনতা দিবসের 26শে মার্চ উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন এবং সেখানে ডাক বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিল। এরপরেই কিন্তু বেলা 10টা থেকে একটা বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে জ্বালানি বিষয়ে যে জ্বালানি সংকট উত্তরণের পথ হিসাবে কিভাবে বাংলাদেশ এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং বিকল্প জ্বালানি মানে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সেটা বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলা করতে পারে, এই বিষয়ে মোটামুটি করণীয় ঠিক করতেই এই বৈঠকটি এখন এই মুহূর্তে 10টা থেকে এখন পর্যন্ত চলছে। এই বৈঠকে বাণিজ্য থেকে শুরু করে অর্থ এবং প্রধানমন্ত্রীর সাথে আরও বিমান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারাও উপস্থিত রয়েছে এবং জ্বালানি সংশ্লিষ্ট যারা রয়েছে পেট্রোবাংলার চেয়ারম্যান থেকে শুরু করে আরও সংশ্লিষ্ট সবাই উপস্থিত রয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকটিতে মূলত একটি করণীয় দিক নির্দেশনা দিবেন এবং করণীয় ঠিক করবে যে এই পরিস্থিতি মোকাবেলা কিভাবে করা যায়। আর এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু আজকে সচিবালয়ে আছে। সেটি হচ্ছে যে সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আরেকটি বৈঠক বেলা 12:30টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। আর ক্রয় সংক্রান্ত অর্থনৈতিক মন্ত্রিপরিষদ কমিটির একটি বৈঠক রয়েছে, সেটা বেলা 3:30টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা। এর বাইরে যেহেতু আগামীকাল কিন্তু স্বাধীনতা দিবসের একটি বন্ধ রয়েছে, যে কারণে আগামীকালের যে ক্যাবিনেট বৈঠকটি রয়েছে সেই ক্যাবিনেট বৈঠকটিও আজকে বেলা 4:30টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই ক্যাবিনেট বৈঠকটিও আজকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক রয়েছে। তো এখন পর্যন্ত জ্বালানি নিয়ে যে বৈঠকটি সেটি এখনও চলমান। বৈঠকটি শেষ হলে আমি আপনাকে আবার পরবর্তীতে জানিয়ে দিতে পারবো যে বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে। ইমন, ধন্যবাদ আপনাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্র দপ্তরে হিস্টোরিক ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে এসব কথা বলেন জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানীতে আয়োজিত শীর্ষ এই সম্মেলনে দেয়া ভাষণে তিনি আরও বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশের সরকার। এর আগে মঙ্গলবার 2 দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছি। এজন্য উন্নয়নশীল দেশগুলোকে বাংলাদেশকে সহায়তার আহ্বান জানাচ্ছি। একই সাথে উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্য সেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে রাজধানী জুড়ে। ভোর থেকে 1.5-2 ঘন্টা অপেক্ষায় থাকার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। গ্রাহকদের দাবি প্রয়োজন মতোই তেল নিচ্ছেন তারা। ঈদের পর অফিস শুরু হওয়ার যানবাহনের চাপ বাড়ার কারণে পাম্পের সামনে লাইনও দীর্ঘ হচ্ছে। এছাড়া বিভিন্ন পাম্পে তেল না দেওয়ার অভিযোগ আছে, আর এতে গ্রাহকের ভেতরে আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে।
তাই সব পাম্পেই তেল সরবরাহ ও রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছেন গ্রাহকরা। সরকার বলছে দেশে তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই, যদিও রাজধানীর অনেক পাম্পই বন্ধ দেখা গেছে। আমরা তো আগে থেকে শুনছি যে বাংলাদেশে অকটেন আর ডিজেলের এটা সমস্যা হওয়ার কথা না, কারণ এটা তো বাংলাদেশে তো পেট্রোল আর অকটেন এটা তো বাংলাদেশে উৎপাদন হয়। এখন বর্তমানে আমাকে যে অবস্থা, আমরা তো ডিউটি করতে পারবো না। 3টা থেকে তেল দেওয়া শুরু হয়, 9টা পর্যন্ত আর কি জলসিঁড়িতে দেয়। তো সকাল 6টা বাজে জলসিঁড়ির তেল কিভাবে শেষ হলো এটা আমি কোনোভাবে মিলাতে পারছি না। ঈদ উল ফিতরের ছুটির আমেজ শেষ হতে না হতেই সারা দেশে আবারও দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। অনেকে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। দিনাজপুর শহরে 12টি ফিলিং স্টেশনের মধ্যে 3টি খোলা রয়েছে। সেগুলোতে দীর্ঘ অপেক্ষা আর পাম্প থেকে পাম্পে ছোটাছুটি করছেন ক্রেতারা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে যুদ্ধ করে ফিরে যাচ্ছেন। অনেক পাম্প মালিক বলছেন স্বাভাবিক চাহিদার চেয়ে দ্বিগুণ তেল এনেও মেটানো যাচ্ছে না গ্রাহকের চাহিদা। ভোলায় জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। কোথাও কোথাও সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। অনেক জায়গায় 300 থেকে 500 টাকার মধ্যে সীমিত পরিমাণে পেট্রোল দেওয়া হলেও অধিকাংশ পাম্পে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে তারা হিমশিম। তবে খুলনার পাম্পগুলোতে তেল নিতে দীর্ঘ লাইন নেই, প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন গ্রাহক। ঘুরতে যেতে পারিনি, গাড়িতে তেল নেই, গাড়ি ছাড়া কোথায় ঘুরতে যাবো? হ্যাঁ, তো আজকে তেল পাইছি, আজকে মনে হচ্ছে আমার ঈদের দিন। সব পাম্পে যদি একসাথে তেল দিত তাহলে এত মানুষ জমায়েত হতো না। তেল মনে আজকে ফার্স্ট 500 টাকা তেল পেলাম, তাও আবার অকটেনের জায়গায় আপনার পেট্রোল। সরকার বলতেছে একরকম, কিন্তু বাস্তবতার চিত্র হচ্ছে আরেক রকম। কিছুতেই কাটছে না জ্বালানি সংকট। সকাল থেকে রাজধানীর বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে দেখা গেছে গ্রাহকের অপেক্ষা। আরও জানাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, কি অবস্থা দেখছেন এবং গ্রাহকরা পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। সঞ্জিদা, আমি বর্তমানে শ্যামলীর একটি ফিলিং স্টেশনে অবস্থান করছি। আমার ঠিক পিছনটিতে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে বিভিন্ন বহনের চালক যারা রয়েছে তারা কিন্তু এখানে দীর্ঘ অপেক্ষায় রয়েছে। অর্থাৎ এই যে স্টেশনটিতে আমি বর্তমানে অবস্থান করছি, এই ফিলিং স্টেশনটিতে মিনিট 5 আগেও কিন্তু এরা তাদের যে জ্বালানি সেটি কিন্তু সরবরাহ করছিলেন। হঠাৎ করেই তাদের যে মজুদ থাকে যেখানে তেলটি, সেখানে হঠাৎ করে তেল শেষ হয়ে যাওয়ার এই যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু দীর্ঘ হয়েছে আরও বেশি। এবং এই লাইনে যারা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন এবং শেষ মুহূর্তে ফিলিং স্টেশনে প্রবেশের পরে যখন আসলে তেল নেই এমন একটি ব্যানারের সম্মুখীন তারা হয়েছে, তারা এতে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াও আসলে তারা ব্যক্ত করছেন। এখানে যারা অবস্থান করছে তাদের মধ্যে আমরা একটু কথা বলতে চাই একজনের সঙ্গে। আপনি কত সময় আসলে লাইনে দাঁড়িয়েছিলেন এবং তেল পেয়েছেন বা কর্তৃপক্ষ কি বলছে? এখানে কর্তৃপক্ষ কোনো টাইম টেবিল দিতেছে না, 2.5 ঘন্টা যাবত এখানে দাঁড়ায় আছি এইটাই। আর এছাড়া পিডাব্লিউডি ওইটাও বন্ধ হয়ে গেছে। একটা খালি আসাদ গেট আছে, এদিকে গাবতলি আর এই যে টেকনিক্যাল, মোট 8টা তেলের পাম্প, ওগুলো সব বন্ধ। এখন এই একটা চালু ছিল আর আসাদ গেটের একটা চালু আছে, ওইটা 3 কিলোমিটার জ্যাম। আর এইটা বলতেছে যে এটা এখন তেল নাই। এখন এটা আমরা চাইতেছি যে কোন টাইমে তেলটা দেয়। এখানে ম্যানেজার আসুক, যে আসুক, একটা টাইম দিক। গাড়িতে তেল নাই, গাড়ি আমরা এখানে ফেলে রেখে চলে যাব। কিন্তু সরকারের সাথে এই পাম্প মালিকদের ঠিক আছে কথার যে সমন্বয়, কোনো সমন্বয় নাই। সরকার বলতে 60% যদি দেয় তাহলে এতক্ষণে তেল কিন্তু শেষ হওয়ার কথা না। আমাদের 500-1000 টাকার দরকার নেই, আমাকে 200-100 টাকা করে আপাতত দিয়ে গাড়িগুলো চলুক। আমরা যাতে গাড়িগুলো আগে রানিং থাকুক। এই গাড়িতে এখন তেল নেই, এই গাড়ি এখানে ফেলে দিয়ে আমার চলে যেতে হবে। ধন্যবাদ সঞ্জিদা। শুনছিলেন, আমরা একজন গ্রাহকের সাথে কথা বলছিলাম। এবার আসলে তেল সরবরাহ কাজে পাম্প কর্তৃপক্ষে যিনি ছিলেন তার সাথে একটু কথা বলবো। আপনি তো কিছু সময় আগে তেল সরবরাহ করছিলেন, এখন হঠাৎ করেই বন্ধ, কি তেল শেষ না কি হয়েছে একটু বলবেন? আমাদের তেল শেষ হয়ে গেছে, তাই আমরা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, যে এত সময় ছিল অত সময় দিছি, এখন নাই, এখন আমরা বন্ধ করে দিছি। আর ওনাদের সবাইকে বলে দিছি যে তেল নাই, আপনারা চলে যান। তারপর ওনারা তেল কখন আসবে, কি কখন কি হতে পারে না, তা এসব আমার নাম কি কিছু জানা হয় না, যে তেল কখন আসবে বা কি এসব আমরা জানি না শিওর।
না, এসব ধন্যবাদ। সঞ্জিতা, শুনছিলেন আমরা আসলে গ্রাহক যারা রয়েছেন এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন দুপক্ষের সঙ্গে কিন্তু আসলে কথা বললাম। কর্তৃপক্ষ বলছেন তেল শেষ হয়ে যাওয়ায় গ্রাহকদের সরবরাহ বন্ধ রাখা হয়েছে, কিন্তু সরকার বলছে যে জ্বালানির সংকট নেই, তারপরেও কেন পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, এমন নানা প্রশ্ন কিন্তু আসলে ভোক্তারা করছেন। সঞ্জিতা, এই ছিল শ্যামলী পেট্রোল পাম্প থেকে আমার কাছে বর্তমানে সবশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড উন্মোচন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করা হয়। শেষ হয়েছে ঈদের ছুটি, রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? ট্রেনগুলো সঠিক সময়ে পৌঁছাচ্ছে কিনা এবং যাত্রীরা কি নির্বিঘ্নে পৌঁছাতে পেরেছে কিনা, কি জানেন আপনি জানাবেন। সঞ্জিতা, এখন পর্যন্ত ট্রেনগুলো সঠিক সময়ে এসে পৌঁছেছে। আমরা যতটুকু জেনেছি যে সকাল থেকে এখন পর্যন্ত 15টি ট্রেন এই প্ল্যাটফর্মে এসে পৌঁছায়, অর্থাৎ কমলাপুরে ঢাকায় প্রবেশ করে 15 থেকে 16টি ট্রেন এবং একই সংখ্যক ট্রেন আবার পুনরায় বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। এখন পর্যন্ত সবগুলো ট্রেনই সময় মতো পৌঁছেছে এবং আপনি জানতে চাইলেন যে নিরাপদে পৌঁছেছে কিনা। হ্যাঁ, নিরাপদেই পৌঁছেছে, কোনো ধরনের শিডিউল বিপর্যয় হয়নি বা পথে কোনো ধরনের তেমন ভোগান্তিও পোহাতে হয়নি। তবে কিছুটা চাপ তো ছিলই, ঈদ যাত্রায় যেহেতু বাড়ি থেকে ঢাকায় ফিরছেন এর জন্য কিছুটা চাপ ছিল। তবে সেই চাপটা আসলে খুব যে বেশি তা নয়। স্ট্যান্ডিং এর কিছু যাত্রী ছিল ট্রেনের ভিতরে, তবে ছাদে আমরা তেমন কোনো যাত্রী দেখতে পাইনি, যেটি আসলে ঈদের আগে আমরা দেখতে পেয়েছি। তো আজকে যেহেতু 25শে মার্চ কাল রাত্রি, কালকে 26শে মার্চে একটি ছুটি রয়েছে, এরপরে শুক্র শনি আরও 2 দিনের ছুটি, অর্থাৎ আজকের দিন বাদ দিলে আরও 3 দিনের ছুটি কিন্তু যাত্রীরা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে অনেকেই এখানকার যারা রেলওয়ে কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে এই ছুটি কাটিয়েও কিন্তু অনেকে আসলে ঢাকায় ফিরবেন, অর্থাৎ শনিবার বা রবিবারে এই যাত্রীর চাপ কিন্তু আরও বাড়তেই থাকবে। অর্থাৎ এখন চাপ যেটা রয়েছে তার থেকেও আরও কয়েকদিন পরে এই চাপটা বাড়বে এবং এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গায় গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু আসলে ভ্রমণের জন্য যাচ্ছেন, এমন যাত্রীর সংখ্যা আমরা দেখেছি অনেক রয়েছে। পাশাপাশি ঈদে বাড়ি যেতে পারেননি, ছুটি কাটাতে পারেননি, তারাও কিন্তু যাচ্ছেন। তো এছাড়া এখন অনেকে এমনও হচ্ছে যে আমরা দেখছি যারা ঢাকায় আসছেন হয়তো পরিবারকে গ্রামে রেখে এসেছেন, তো একদিন পরে আসবেন, তারা তাদের চাকরির তাড়নায় এসেছেন, এমনও যাত্রী রয়েছে। আমরা এমনও যাত্রী পেয়েছি যারা আসলে আজকের দিনটি অফিস করে আবার কালকে হয়তো বাড়ি চলে গেলে আরও 3 দিনের ছুটি পাবেন, এমন যাত্রীও রয়েছে যারা আসলে আজকে এসে আবার কালকে যাবেন, এমন কথাও বলছেন, যেহেতু যাওয়ার সময় আসলে ট্রেনের টিকিটটি একটু সহজেই কাটা যাচ্ছে। তো এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র। তো এখনো যাত্রীরা যারা যাচ্ছেন নির্বিঘ্নে যেতে পারছেন এবং আসছেনও নির্বিঘ্নে। সঞ্জিদা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের সম্পদ কেনা, বেশি দামে জাহাজ কেনা, অতিরিক্ত দামে তেল পরিবহন, একাধিক প্রকল্প চুক্তি ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অভিযোগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগের সত্যতা খুঁজতে NBR সহ একাধিক সংস্থার কাছে চাওয়া হয়েছে তথ্য। গঠন করা হয়েছে 4 সদস্যের অনুসন্ধান কমিটি। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গেল বছরের জুলাইয়ে। সে সময় কমিশনের প্রাথমিক অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ গড়েছেন মনিরুজ্জামান। এই বন্দরে যে কী ধরনের মাফিয়া ছিল তা আপনারা ভালো করে জানেন, সবাই জানে যে প্রতিদিন কত টাকা করে চাঁদা এখানে। গেল বছরের ডিসেম্বরে সাবেক নৌ পরিবহন উপদেষ্টার এমন বক্তব্যের পর শুরু হয় তোলপাড়। কাস্টমে বন্দরে ঘুষ ছাড়া কোনো কাজে হয় না। বন্দরে এখনও সিন্ডিকেট আছে। সিন্ডিকেট ভাঙতে গেলে আমাদেরকে সবগুলো ওপেন করে দিতে হবে। ওপেন না করলে আপনার সিন্ডিকেটের কবলে সবসময় দেশ থাকবে। 2024 সালের 12 আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান SM মনিরুজ্জামান। সাবেক উপদেষ্টার বক্তব্যের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দর চেয়ারম্যান। এইটা আসলে আমি আপনাকে বলতে পারবো না, কারণ আমার কাছে
যেই তথ্যগুলো আসে আমি সেইগুলো নিয়ে ডিল করি, বুঝছেন। এখন এটা যেহেতু আমি বলি নাই, কোশ্চেনটা আমাকে মনে হয় না করলে ভালো হতো। তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক থাকার সময় ২,৪৮৬ কোটি টাকা ব্যয়ে ৬টি জাহাজ কেনার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত কেনা হয় 4টি। এতে প্রায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতির তথ্য পেয়েছে দুদক। এছাড়া অপরিশোধিত তেল পরিবহন চুক্তিতে বাজার মূল্যের তুলনায় প্রতি মেট্রিক টনে অতিরিক্ত ৩০ থেকে ৪০ মার্কিন ডলার পরিশোধের অভিযোগ ওঠে। মোংলা বন্দরের পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে ১,৫৩৮ কোটি টাকা বরাদ্দের বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে মনিরুজ্জামানের বিরুদ্ধে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুকুল কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদ কেনার তথ্যও পাওয়া গেছে। এসব সম্পদ পারিবারিক সদস্যদের নামে নিবন্ধিত হলেও অর্থের উৎস ও স্থানান্তর প্রক্রিয়ায় অসঙ্গতি খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি SM মনিরুজ্জামানের ছেলে মুহতাসিম ইয়াসারের নিউ ইয়র্ক ও দুবাইয়ে নরভিক শিপিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পেশাগত সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতিসহ সংশ্লিষ্টদের অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি বিদেশি অপারেটরের কাছে বন্দরের এনসিটি ইজারা দেয়া ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে ফুঁসে ওঠেন বন্দরের শ্রমিকরা। বিএসসিতে দুর্নীতির বিষয়টা আছে, ওনার বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর ক্যাপিটাল রেজিংয়ের বিষয়টা আছে, ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের টেন্ডারে উনি প্রভাব বিস্তার করে, উনি যে সমস্ত টেন্ডারগুলো ওপেন OTM-এ হওয়ার কথা সেগুলো উনি DPM-এর মাধ্যমে করতেছেন। বন্দর অবকাঠামো উন্নয়ন, ড্রেজিং, জাহাজ কেনা এবং রক্ষণাবেক্ষণ প্রকল্পগুলোতে অনিয়মের মাত্রা বেশি জানান দুদক কর্মকর্তারা। এতে নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দরের বেশ কয়েকজন কর্মকর্তা সহ প্রভাবশালী অনেকের নাম উঠে আসতে পারে অনুসন্ধানে। এদিকে জাহাজ ক্রয় নিয়ে বন্দর চেয়ারম্যানের অনিয়মের অভিযোগের রেশ না কাটতেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স LLC নামে একটি প্রতিষ্ঠান থেকে ৯৩৬ কোটি টাকা ব্যয়ে বিএসসির দুটি জাহাজ MV বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা কেনা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। হেলেনিক প্রতিষ্ঠানের বিষয়েও যাচাই করতে অনুসন্ধানে নেমেছে একাধিক সংস্থা। মাসুদুল হক, DBC নিউজ, চট্টগ্রাম। চুয়াডাঙ্গা শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সব বিদ্যালয়, কলেজ, সরকারি প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, কাদের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং কারা অংশ নিচ্ছে? আসলে সানজিদ, আজকে 25শে মার্চ যেটা গণহত্যা দিবস, সেই গণহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা যে শহর রয়েছে সেই শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযানটি শুরু হয়েছে এটি মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা যদি বলি রাজনীতি, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে সেটাই কিন্তু তারা অংশ নিচ্ছে এবং তারা এই শহরে অর্থাৎ পৌর এলাকায় কিন্তু 12টি ভাগে বিভক্ত হয়ে তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটি পরিচালনা করছে। এখন কিন্তু মোড় থেকে শহীদ হাসান চত্বর এই জায়গাটিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ নাইমের নেতৃত্বে কিন্তু অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে দেখেছি চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন এবং চুয়াডাঙ্গা 1 আসনের কিন্তু সংসদ সদস্যও রয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের এখানে রয়েছে জেলা প্রশাসনের DDLG। আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেহেতু পৌরসভার প্রশাসক, আপনি এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান এটা আসলে কার্যকর কতদিন চলবে কিংবা অবস্থা? ধন্যবাদ আপনাকে। আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে নিজেদের শহর পরিচ্ছন্ন রাখার
প্রয়াস নিতে হবে। তারই প্রেক্ষিতে আমরা জানি যে সামনে আমাদের ডেঙ্গু সহ বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ বা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়বে। তো তারই প্রেক্ষাপটে আমরা বিগত শনিবারেও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছিলাম। এছাড়াও প্রতি শনিবার আমাদের বা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি প্রতি শনিবার আমরা সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে এই ধরনের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রাখবো। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এখানে জেলা প্রশাসক রয়েছেন, এখানে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযানটি, এখানে তারই নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা এই শহরে কোর্টমোড় থেকে শুরু করে শহীদ হাসান চত্বর পর্যন্ত যে জায়গাটি রয়েছে, শহরের দুই পাশে অবৈধ স্থাপনা থাকলে কিন্তু সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু আসলে পরিষ্কার করা হচ্ছে। আমরা এখানে একটু চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা আসলে আপনার কাছে কি মনে হয়? এটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ঘোষণা দিয়েছে যে প্রতি শনিবার প্রত্যেকটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা গত শনিবারও আমরা এই পরিচ্ছন্ন কাজ আমরা চুয়াডাঙ্গা পৌরসভার ভিতরে করেছি এবং আজকে 25শে মার্চ জেল হত্যা দিবস উপলক্ষে আজকে গণহত্যা দিবস উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধা সহ চুয়াডাঙ্গা জেলার সমস্ত প্রশাসন এবং আমাদের রাজনৈতিক সমস্ত নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণীর প্রশাসন সহ আমরা চুয়াডাঙ্গা শহর আজকে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য 12 ভাগে ভাগ করেছি। অসংখ্য ধন্যবাদ। আসলে শুনছিলেন যে সানজিদা, চুয়াডাঙ্গা শহরের 12টি ভাগে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, যেহেতু পরিষ্কার চলছে, এখানে কিন্তু ডাস্টবিন বসানো হচ্ছে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন আসলে কতদিন টিকবে সেটা এখন দেখার বিষয়। তো সানজিদা ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সেলিম, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরান বলছে এসব ট্রাম্পের রণকৌশল। তবে আলোচনার গুঞ্জন হলেও চলছে হামলা পাল্টা হামলা। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 28 জন। ইসরায়েলে পাল্টা বৃষ্টির মতো মিসাইল হামলা চালাচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্য যুদ্ধের ডামাডোলের মাঝেই শান্তির একটি ক্ষীণ আশা দেখাচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, এ শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত ইসলামাবাদ। এদিকে এ শান্তি প্রস্তাবের মধ্যে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণ তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলেও আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। লিটানি নদী পর্যন্ত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলেও বাজছে অনবরত সাইরেন। দেশটির মধ্যাঞ্চল, বিশেষ করে জেরুজালেম ও বেনি ব্রাক লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে ইরান ও হিজবুল্লাহ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবেলায় পেন্টাগন তাদের এলিট 82তম এয়ারবান ডিভিশনের সেনাদের মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি করে ইরানে হামলা স্থগিতের কথা জানালেও তেহরানকে যুদ্ধের কৌশল বলে উড়িয়ে দিয়েছে। হামলা পাল্টা হামলা আর সেনা সমাবেশের এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যায় তাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।